রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। সকাল 7টায় প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শেষ দিনে ঈদযাত্রায় ট্রেন বাসে ভোগান্তি কম, পশুর হাটে ক্রেতা কম, বড় গরু নিয়ে বিপাকী বিক্রেতারা লোকসানের শঙ্কা। এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি। আমন্ত্রণ সংবাদপাঠে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, দেশের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা ময়দান। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, রাজধানীর ঈদ জামাতের নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ জানান, ঈদকে ঘিরে যে কোনো নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকবে র্যাব। আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সোমবার জাতীয় ঈদগাহে। ঈদ জামাতকে ঘিরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি, মেয়র সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। সকালে জাতীয় ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জানান, ঈদ কেন্দ্রিক কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মহানগরীর প্রধান জামাত এবং জাতীয় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন। এটি ছাড়া আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও আলাদা আলাদা 5টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে সকাল থেকেই র্যাবের ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয় জাতীয় ঈদগাহ ময়দানের। র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে বলেন, এবারের ঈদকে ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই। জাতীয় ঈদগাহ রাজধানীর সবচেয়ে বড় জামায়াত হয় এখানে, এবং এর বাইরেও ঢাকার বাইরে আপনারা জানেন যে শোলাকিয়ে অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। এদিকে পশু কোরবানির পর চামড়া নিয়ে দালাল চক্র যেন অব্যবস্থাপনা তৈরি করতে না পারে, সেদিকেও নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে ঈদুল আজহার শিক্ষা ধারণ করে ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বানও জানান। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট কেটেও অনেকে চড়তে পারছেন না ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠেছেন অনেকে। বাড়তি কোচ যুক্ত করেও সামাল দেওয়া যাচ্ছে না যাত্রীদের। তবে সকাল থেকে শিডিউল মেনেই স্টেশন ছেড়েছে সব ট্রেন। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাসেও চাপ বাড়ে যাত্রীদের। রয়েছে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ। খালি গাড়ি নিয়ে আসতে হবে, তাই ভাড়া কিছুটা বেশি রাখছেন বলে জানান বাস শ্রমিকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। টিকিট কেটেও তিস্তা এক্সপ্রেসে উঠতে পারছেন না যাত্রীরা, তাই বাধ্য হয়েই জানলা দিয়ে ঢুকছেন তারা। ভিতরে ঢুকতে না পেরে ছাদে উপরে উঠেন অনেকেই। দীর্ঘ ভোগান্তি এই ট্রেন যাত্রীদের। প্রবেশ করতে পারতেছি না, তার কারণে বাধ্য হয়ে এদিক দিয়ে এখন ঢুকতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, টিকিট আছে, এইটাই সিট। না, দরজা দিয়ে ঢোকা যাচ্ছে না, তার কারণে এদিক দিয়ে ঢুকতে হচ্ছে আর কি।
সকাল থেকেই সময় মতো কমলাপুর স্টেশন ছাড়ে সব ট্রেন, ফলে কিছুটা স্বস্তি যাত্রীদের। ভালো লাগছে, অনেক জায়গায় দিচ্ছে, এক জায়গায় বাড়িতে ভালো লাগছে, সমস্যা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়তে থাকে বাস কাউন্টারগুলোতে। কোনো রুটে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। অন্যবার ঈদে ভাড়াটা 200 টাকাই নেই, বাট এবার আমি দেখতেছি যেটা ভাড়াটা আপনার তুলনামূলক 100 টাকা বেশি। আগে ভাড়া যাইতাম 150 টাকায় ভাড়া, কিন্তু এখন 300 টাকা ভাড়া। কিন্তু এখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন এখানে কি দেখতেছে তারা এখানে খাইলা যাই ওমর থেকে এমনটা বইরা যাই, 60 টাকা কম নেই। সরকারি চার্জে 60 টাকা কম নেই, সরকার যেটা বলছে তার চেয়ে 60 টাকা প্রতি গাড়ি যাত্রী প্রতি কম নেই। বাড়তি ভাড়া আদায়ে নানা অজুহাত বাস মালিক শ্রমিকদের। ভিআইপি যত পরিবহন আছে সব পরিবহনের মনে করেন আগের ভাড়ায় আয়া পড়ছে, যাত্রীরা কি করবো, অমিট করছে গাড়ি। ঈদযাত্রার শেষ দিনে ভিড় কম থাকায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন মানুষ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিন, রাত পেরোলেই ঈদ, শেষ মুহূর্তে ঈদযাত্রার খবরাখবর জানতে চাই আপনার কাছ থেকে, সাভারের পরিস্থিতি জানাবেন। জুই, আপনাকে ধন্যবাদ। আসলে রাত পোহালেই কিন্তু ঈদুল আজহা, সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির চাপ কিন্তু ছিল না, এখনও কিন্তু গাড়ির চাপ নেই। সড়ক এবং মহাসড়কে কিন্তু কিছু যাত্রী আছে, কিন্তু চাপ নেই বললেই চলে। অন্যান্য দিনের তুলনায় কিন্তু গাড়ির চাপ অনেকটা কম, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন কাউন্টারে সারিবদ্ধভাবে যেসব বাস দাঁড়িয়ে আছে, শুধু যাত্রীর জন্য দাঁড়িয়ে আছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যাত্রীর তুলনায় বাস কিন্তু বেশি আছে প্রত্যেকটি স্টেশনে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোনো যানজট নেই। আমরা কিন্তু ঢাকার মহাসড়কেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে চলাফেরা করেছি এবং দেখেছি প্রত্যেকটি জায়গায় কিন্তু দেখেছি কোথাও কোনো যানজট নেই। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে নবীনগর থেকে চন্ডা যে রাস্তাটা আছে, এই রাস্তাও কিন্তু কোনো পয়েন্টে আমরা যানজট পাইনি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আবদুল্লাহপুর থেকে যে বাইপাল রাস্তাটা, এই রাস্তাটা অনেকটা সরু হওয়ার ফলে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু যানজট ছিল, কিন্তু আমরা কিন্তু যানজট আজকে কিন্তু যানজট পাইনি, এমনটি কিন্তু আমরা শেষ মুহূর্তে শিল্প অঞ্চল আশুলিয়া এবং সাভারের যেসব কলকারখানা শেষ মুহূর্তের বিশেষ করে এটিএম বুথের কর্মচারী এবং কর্মকর্তা, এবং তারপরে আমরা দেখতে পাই যে বিভিন্ন কারখানার শ্রমিক এবং বিভিন্ন মনে করেন সিকিউরিটি গার্ড, আমরা তাদেরকে দেখেছি যে আজকে অনেকের ছুটি হয়েছে এবং শেষ মুহূর্তে তারা দেশের বাড়ি যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকেই কিন্তু ভাড়ার অভিযোগ করলেও আমরা কিন্তু কাউন্টার মাস্টারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু ভাড়ার ব্যাপারে তারা বলতেছে যে এখন ঈদ উপলক্ষে তারা 200 টাকা বেশি নিয়েছে, কিন্তু এখন আজকে কিন্তু বাসের তুলনায় যাত্রী কম থাকায় এর জন্য অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে হাইওয়ে পুলিশ, ঢাকা জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কিন্তু দায়িত্ব পালন করতে দেখেছি। তারা কিন্তু বিভিন্ন মুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা দেখেছি যে তারা দায়িত্ব পালন করছে যাতে নির্বিঘ্নে মানুষ দেশের বাড়ি পৌঁছাতে পারে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই কিন্তু এই যারা যাত্রী তারা কিন্তু বাস ভাড়া দামাদামি করে কিন্তু উঠতে পারতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পণ্যবাহী গাড়ি এবং গরু, বিশেষ করে গরু ভর্তি যে গাড়ি ছিল, এই গাড়িগুলোতে পুনরায় কিন্তু তারা কম টাকার বিনিময়ে তারা ছাদে যাচ্ছে এবং খোলা পিকআপে যাচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ঝুঁকিপূর্ণ যানবাহন যে মোটরসাইকেল, এই মোটরসাইকেলেও করে কিন্তু অনেকেই যাচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে মানুষ এই সাভার, আশুলিয়া এবং শিল্প অঞ্চলের মানুষগুলো কিন্তু নির্বিঘ্নে তারা দেশের বাড়ি এবং গ্রামের বাড়িতে যেতে পারছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সাভার, আশুলিয়া এবং ঢাকার মহাসড়কের তারপর নবীনগর থেকে চন্ডা রাস্তা, প্রত্যেকটি রাস্তায় কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। এই ছিল যুথি নবীনগর চন্ডা মহাসড়কের বাইপাল থেকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সাভার থেকে ঈদযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। ক্রেতাদের সরগরমে শেষ দিনে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। হাটে পর্যাপ্ত গরু থাকায় যাচাই বাছাই করে গরু কিনছেন ক্রেতারা।
ছোট গরুর চাহিদা বেশি থাকায় বিপাকে পড়েছেন বড় গরু নিয়ে আসা খামারিরা। দাম কম হয় অনেকেই করছেন লোকসানের আশঙ্কা। মাজহারুল ইসলামের রিপোর্ট। জনাব শাহ আলম সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গরু নিয়ে এসেছেন গাবতলীর হাটে। তার সবগুলো গরুই বড় আকারে। তার সবচেয়ে ভালোবাসার এবং বড় গরুটির নাম জমিদার। দাম হাঁকাচ্ছেন 32 লাখ টাকা। 3 বছর নিজের সন্তানের মতো করে লালন পালন করেছেন জমিদারকে, কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন শাহ আলম। আমার ইচ্ছে ছিল যে হয়তো রাজধানীতে বড় একটা গরু আমি নেব, বড় পালবো, দেখাবো মানুষকে, ভালো দামে বেচবো, কিন্তু সেটা হচ্ছে না। এখন যে দাম বলতেছে এগুলোটা অনেক টাকা লসের হিসাবে আসতেছে আমার। একই অবস্থা মানিকগঞ্জের গিয়াসউদ্দিনের। পরম যত্নে লালন পালন করা লালচান আর লাল বাহাদুরের দাম হাঁকাচ্ছেন 12 লাখ টাকা। আগে 9 লাখ টাকা দাম উঠলেও আরো বেশি পাওয়ার আশায় ছাড়েননি। এখন দাম উঠছে অনেক কম। 8 লাখ পর্যন্ত উঠছে। এখন মন নরম করতেছে যে ঈদের তো আর সময় নাই, বিক্রি করুম। এখন যতদূর যা উঠেন চলে উঠে বিক্রি করে দেবো। তাদের মতো বড় গরু নিয়ে আসা অন্য ব্যক্তিরাও পড়েছেন বিপাকে। লোকসানের আশঙ্কা করছেন অনেকেই। আমার যে পরিমাণ খরচ হয়েছে তার সাথে অনেক লস হচ্ছে। দেখা যাচ্ছে একটা গরুর পেছনে মনে করেন প্রত্যেকদিন খাবার পরে 800 থেকে 900 টাকা। অনেক দিন ধরে এটা যত্ন করতেছি, খাবার দাবার ঠিক মতো দিতেছি, একটা মায়া কাজ করে। এখন তাও আমাদের বিক্রি করতে হবে। পালছি পাইলে তো আর বাড়িতে রাখার পারম না, মায়া থাকলেও বেচতে যাইব। আটা আনছি, ওই গাহেক ভালো একজন লাগলো, কথা কাজে মিলে গেল, বেঁচে লাগছে। হাটে যখন বড় গরুর চাহিদা কম, তখন ক্রেতাদের চোখ মাঝারি গরুর দিকে। দাম সহনীয় এবং সামর্থ্যের মধ্যে হওয়ায় সবাই ঝুঁকছেন এসব গরুর দিকে। বিক্রেতারাও বলছেন মাঝারি এবং লাল গরুর চাহিদা বেশি। ছোট গরুর চাহিদা বেশি, কিন্তু বড় গরুর চাহিদা তেমন না। মনে করেন 110-20 গেলে ওগুলার খুব প্রচুর কাস্টমার, কিন্তু বড় গরুর কোনো কাস্টমার নেই এরকম। বাজার মূল্য গরুর মোটামুটি ঠিক আছে, এটা ঠিক সহনশীল, কিন্তু খাদ্য মূল্যের এত দাম, জিনিসপত্রের যে দাম বেশি, সে তুলনায় ওনারা লাভবান হচ্ছে না। লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা গরু বিক্রি শেষে নিরাপদে ফিরতে চান নিজ বাড়িতে। ঈদের আনন্দ ভাগাভাগি করবেন গ্রামে অপেক্ষারত প্রিয় মানুষগুলোর সাথে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এ নিয়ে আরো জানাতে রাজধানী তেজগাঁও পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, হাটে গরুর মজুদ কেমন দেখছেন আর শেষ সময়ে এসে কি বলছেন গরুর ব্যাপারীরা? জি, যেমনটি বলছিলেন যে হাটের কি পরিমাণ গরু মজুদ আছে, আপনি হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার কিন্তু ডান দিকেই কিন্তু মূলত হাটের যেই মাঠ, সেই মাঠটিতে কিন্তু হাট এখন গরুর যে চাহিদা সেই পরিমাণ কিন্তু গরু এখন নেই। বিশেষ করে মাঝারি সাইজের এবং ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম কিন্তু বেশ চড়া এখন পর্যন্ত বিক্রেতাদের সাথে কথা বলে এবং ক্রেতাদের সাথে কথা বলে আমরা এটাই জানতে পেরেছি। তবে রাজধানীর পশুর হাটগুলোতে যেমন পশুর সংখ্যা কমতে শুরু করেছে, এর পাশাপাশি যে তার সংখ্যা সেটিও কিন্তু কমতে শুরু করেছে। তবে বড় গরু রয়েছে, কিন্তু বড় গরুর যে দাম, সেই দাম কিন্তু লক্ষ্যমাত্রার দাম কিন্তু পাচ্ছেন না, এমনটি জানিয়েছেন আমাদেরকে বিক্রেতারা, এমনটি জানিয়েছেন। তবে যে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কিন্তু দামগুলো কিন্তু লাখের উপরে কিন্তু এখন হাঁকানো হচ্ছে। এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিক্রেতারাও আমাদেরকে জানিয়েছেন যে মাঝারি সাইজের যে সকল গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু এখন তারা যেই তাদের বিক্রয় যে মূল্য, সেই বিক্রয় মূল্য কিন্তু তারা বিক্রি করতে পারছেন না। এরই পাশাপাশি কিন্তু যে ক্রেতারা আসছেন, ক্রেতারা অভিযোগ করছেন যে ব্যাপারীরা কিন্তু এই ধরনের মাঝারি সাইজের গরুগুলো কিন্তু দাম চড়াভাবেই হাঁকাচ্ছে। তবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু ব্যাপারীরা কিন্তু বেশ কিছু গরু নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝারি সাইজ সব বেশিরভাগ গরুই কিন্তু মাঝারি থেকে ছোট সাইজের গরু, এগুলো নিয়ে কিন্তু বিক্রেতারা দাঁড়িয়ে আছেন তাদের ক্রেতাদের উদ্দেশ্যে। কিন্তু ক্রেতারা আসছেন, দাম দর করছেন, কিন্তু দামের সাথে কিন্তু তারা সামঞ্জস্যতা মিলাতে পারছেন না, এবং যার কারণে কিন্তু অনেকেই অন্য কোনো পন্থা অর্থাৎ ছাগল অথবা যে খাসি রয়েছে সেগুলো কিন্তু কিনতে যাচ্ছে। তবে ছাগল আর খাসির কথা যদি আমরা একটু বলি আপনাদেরকে, সে দামও কিন্তু নেহায়েত কম নয়, কিন্তু সেই ছাগল খাসির দামও কিন্তু সব ছাগল খাসির দাম দেখা যাচ্ছে 15 থেকে 20,000 টাকা এবং তার ঊর্ধ্বে বিক্রি করা হচ্ছে। এবং দামি কিছু খাসি রয়েছে। তবে ক্রেতারা আসছেন, কথা বলছেন বিক্রেতাদের সাথে, দামে যদি বনছে তাহলে হচ্ছে গরুটা নিচ্ছেন, কিন্তু দাম না বোনার কারণে কিন্তু ক্রেতারা ফিরে যাচ্ছেন, এমনটি জানানো হচ্ছে। তবে হাটে এখন পর্যন্ত যেই হচ্ছে
নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এখন পর্যন্ত হাটের। এছাড়া অন্যান্য যে সিটি কর্পোরেশনের মানুষরা আছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও কিন্তু বেশ নিযুক্ত রয়েছেন। আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে ক্রেতারা কিন্তু যে পরিমাণ আসছেন তার অনুযায়ী কিন্তু যে পরিমাণ গরু থাকার কথা শেষ দিনে কিন্তু সেই গরু কিন্তু নেই বলা চলে। তবে এখন পর্যন্ত আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দেই যে লাস্ট যে কোরবানি হাট সেটি কিন্তু বিক্রেতার পাশাপাশি কিন্তু ক্রেতারাও কিন্তু আসছে, তবে দামে না মিলার কারণেই মূলত তারা দরদাম করছেন এবং এসে ফিরে যাচ্ছেন, এমনটি আমাদেরকে সকাল থেকে এবং সন্ধ্যার পরবর্তী সময় থেকে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দেই যে এই বাজারটা কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিন সকাল পর্যন্ত কিন্তু এই বাজার কার্যক্রম পরিচালনা করা হবে এবং বাজার কেন্দ্রিক বিভিন্ন রকম নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি কিন্তু জাল নোট শনাক্ত করার যে বিষয়াদি রয়েছে সেই বিষয়াদি কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে। তবে বাজারে কিন্তু যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য বাজারে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু অন্যান্য যে আইনি সংস্থা সাদা পোশাকে তারাও নিয়োজিত আছেন। এর পাশাপাশি যেন বেচা বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে বিক্রেতারা করতে পারেন বা গরু ব্যাপারীরা করতে পারেন সেই নিয়েও কিন্তু তৎপর রয়েছে। তবে বেচা বিক্রির যে কার্যক্রম সেটি কিন্তু গত লাস্ট 2 দিন ধরে যেভাবে চলমান রয়েছে সেই চলমানের পাশাপাশি কিন্তু আজকের যেই হাটে কিন্তু ক্রেতারা আসছেন, বিক্রেতারাও তারা বলছেন যে আশানুরূপ বিক্রয় করা যাচ্ছে না। তবে ক্রেতারা বলছেন যে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম নেহায়েত একটু চড়া বলা চলে। রাজধানীর তেজগাঁ হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, পশুরহাটের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী ফজলে আদিত্য। ত্যাগ, মহিমা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। জেরুজালেমে পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেছেন অন্তত 40,000 ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। এদিকে সংযুক্ত আরব আমিরাতেও ফজর নামাজের পরপরই মুসল্লিরা ঈদগাহে অবস্থান নেন, নামাজ শেষে কোলাকুলিও করেন। আফরিন ময়ূর রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পবিত্র আল আকসায় ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায় এদিন অন্তত 40,000 ফিলিস্তিনি একসঙ্গে ঈদের জামাত আদায় করেন। তবে মসজিদে প্রবেশের সময় বহু মানুষ ইসরায়েলি বাধার মুখে পড়েন। তবুও নামাজ শেষে মিষ্টি বিতরণ করেন তারা। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, এর মাঝেই নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নেই কোনো ঈদের আনন্দ, এমনকি পশুর দামও আকাশ ছোঁয়া হয় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। এ অবস্থায় পশু কোরবানি না করলেও জীবন কোরবানি হচ্ছে তাদের। আমাদের কাছে কিছুই নেই, কোনো ঈদের আনন্দও নেই। এ অবস্থায় কোরবানির পশু নেই, এখন আমরা নিজেরাই কোরবানি হই। লেবাননের বৈরুতের আল আমিন মসজিদের বাইরে এবং ভেতরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। নামাজের পর ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য অর্থ সংগ্রহ করেন তারা। মিশরের কায়রোতেও আমান ইবনে আল আস মসজিদে ঈদের নামাজ আদায়ে জড়ো হন হাজার হাজার মানুষ। ত্যাগ ও মহিমার মধ্য দিয়ে সৌদি আরবেও ঈদ উদযাপন করছেন দেশটির সাধারণ মানুষ। লাখ লাখ মুসলমান মক্কা গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নবমীতে ঈদের নামাজের জামায়াতে অংশ নেন। এদিন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারাও পালন করেন ঈদ। ফজর নামাজের পরপরই মুসল্লিরা ঈদগাহে অবস্থান নেন, নামাজ শেষে কোলাকুলিও করেন তারা। দেশবাসীকে শুভেচ্ছা জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। সিরিয়ার রাজধানী দামেস্কে ঈদের নামাজে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ সময় সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। এদিকে কুয়েতের যুবরাজও স্টেট গ্র্যান্ড মসজিদে ঈদুল আজহার নামাজের ইমামতি করেন, যেখানে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। কাতারের আমির এইচ শেখ তামিম বিন হামাদ আল থানি সকালে লুসাই স্টেডিয়ামে নামাজ আদায় করেন। এ সময় দেশবাসীর কল্যাণে দোয়াও করেন তিনি। এদিকে জর্ডানের রাজধানী আম্মানে ঈদের নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়াও করেন তারা। এছাড়া পশ্চিমা অনেক দেশেও পালিত হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করছে দেশের বিভিন্ন জেলার মানুষ। ঈদ ঘিরে এসব স্থানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট।
সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার ৫ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫,০০০ মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে। সকাল ৮:৩০টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ১৭ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন হচ্ছে মৌলভীবাজারে। সকাল ৭টায় মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এদিকে পটুয়াখালীর অর্ধলক্ষ মানুষ ঈদুল আজহা পালন করছে। প্রতি বছরের ন্যায় পটুয়াখালীর বদরপুর দরগা শরীফ জামে মসজিদে সকাল ৮:৩০টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা সহ ৭টি গ্রামে ঈদ উদযাপন হচ্ছে। সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেন সাতকানিয়া উপজেলার মির্জারখিল দরবার শরীফের অনুসারীরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে মাদারীপুরে ঈদুল আজহা উদযাপন করেন ২৫ গ্রামের ৩০,০০০ মানুষ। জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লক গ্রামের ১৬ নং চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। লক্ষ্মীপুরে ১১টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, সরসই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুর সহ ১১টি গ্রামের সহস্রাধিক মুসল্লি সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিঝিকান্দি জামে মসজিদে ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছুটি মানেই ভ্রমণ, আর তা যদি হয় উৎসবের টানা ছুটি, পরিকল্পনা হয় তখন দেশের বড় পর্যটন স্পটগুলো ঘিরে। রাত পেরোলেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদ মানেই আনন্দ, ছুটির আমেজ, আর ছুটি মানেই যেন কক্সবাজারে পর্যটকদের উৎসব নামে। ঈদ উপলক্ষে কক্সবাজারে পর্যটক বরণের খবর জানাচ্ছেন সৌরভ দেব। পড়ন্ত বিকেলের রক্তিম সূর্য, দীর্ঘ বেলাভূমি পেরিয়ে সমুদ্রের সুনীল জলরাশি আর সমুদ্রতটের পাশের ঘন সবুজ ঝাউবন যেন প্রকৃতির অনবদ্য নৈবেদ্য নিয়ে বসেছে কক্সবাজারে। এবারের ঈদের টানা ছুটি ও বর্ষা মৌসুমকে ঘিরে পর্যটক বরণে ইতোমধ্যে প্রস্তুত সমুদ্র শহর কক্সবাজার। আগত পর্যটকদের জন্য আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলো দিচ্ছে বিশেষ ছাড়। ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদে আশানুরূপ বুকিং এখনও না হলেও বর্ষা মৌসুম ঘিরেও সমুদ্র অবলোকনে আলাদা আগ্রহ বাড়ছে পর্যটকদের। তাই ঈদ মৌসুম শেষেও পর্যটক টানবে কক্সবাজার। ঈদের এই ছুটিতে পরিবার পরিজন নিয়ে কক্সবাজারকে বেছে নেবে বলে আমরা মনে করি, এবং আমরা পর্যটক বরণের জন্য ব্যবসায়ীরা মুখিয়ে আছে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে নবরূপে আমরা সাজিয়েছি। ইদানিং আমরা দেখেছি অনেক ঘূর্ণিঝড় হলে ঘূর্ণিঝড় দেখতে আসে, বৃষ্টি হলেও আমরা কক্সবাজারে ঈদের পর অবশ্যই কক্সবাজার পর্যটকের সমাগম হবে বলে আমি আশা করছি। তবে তারকামানের হোটেলগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। 60% অগ্রিম বুকিং সহ হোটেলগুলোতে রাখা হয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ ও বিশেষ অফারের ব্যবস্থা। ঈদ উপলক্ষে 60 থেকে 70% রুম বুকিং হয়ে আছে। সামনের যে দিনগুলোতে আছে আমরা পূর্ণতা পাবো। তবে ওই যদি তীব্র দাবদাহতা থাকে তাহলে হয়তো পর্যটক আসবেন কিনা এটা নিয়ে অনেক শঙ্কা আছে। এদিকে পর্যটকদের সেবা দিতে ও যে কোনো ধরনের হয়রানি বন্ধে বিশেষ সতর্কতার কথা জানিয়েছে জেলা প্রশাসন। যদি কোনো আমরা অনিয়ম শুনি, ভাড়া বেশি ডেকেছে বা খাবারের কোয়ালিটি খারাপ, ব্যবস্থা নেব। আগেও নিয়েছি আমরা, এবার আর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু এলাকায় সকল পয়েন্টে আমাদের সিসি ক্যামেরা আছে এবং আমাদের ক্যামেরার আওতা বৃদ্ধি করেছে এবার আর কি। আমাদের পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা আছে। আমরা আশা করছি আরো ভালো যাবে মানুষ টুরিস্টের এই সিজনটা। দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে। তাই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিশেষ বিনোদনের ব্যবস্থা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। জানাবো খেলার সংবাদ। নেপালকে হারালে সমীকরণের মার প্যাচে পড়তে হতো না বাংলাদেশকে। হেরে গেলেই বিপদ। নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারায়, তবে বাদ পড়ার শঙ্কাও থেকে যাবে টাইগারদের। নেট রান রেটের হিসেব নিয়ে রিফাত আঞ্জুমের রিপোর্ট।
টি-20 বিশ্বকাপে ডি গ্রুপ থেকে এখন পর্যন্ত সাউথ আফ্রিকা সুপার 8 নিশ্চিত করেছে। বাংলাদেশ আর নেদারল্যান্ডস এই দুই দলের যে কোনো এক দল জায়গা পাবে এখানে, আর এটার জন্য অপেক্ষা করতে হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত। ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সোমবার ভোরে মাঠে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। বাংলাদেশ যদি নেপালকে হারিয়ে দেয় তবে আর কোনো হিসেব নিকেশ করতে হবে না। সুপার 8-এ জায়গা করে নেবে শান্তর দল, আর হেরে গেলেই নেট রান রেট হিসেব করতে হবে। বর্তমানে বাংলাদেশের নেট রান রেট 0.49 আর ডাচদের -0.41। ফলে নেদারল্যান্ডসকে সুপার 8-এ কোয়ালিফাই করতে হলে 2 ম্যাচের ফলাফলের পরাজয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে 53 রানের। বাংলাদেশ যদি নেপালের কাছে 38 রানে হেরে যায় আর নেদারল্যান্ডস যদি লঙ্কানদের কমপক্ষে 15 রানে হারাতে পারে, তখন 2 ম্যাচ মিলে 53 রানে হেরে যাবে বাংলাদেশ। আর এতেই বাংলাদেশকে টপকে রান রেটে এগিয়ে থেকে সুপার 8-এ উঠে যাবে নেদারল্যান্ডস। এই 2 ম্যাচের ফলাফলের ব্যবধান কম হলে তখনই বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করবে। এই পরাজয়ের ব্যবধানটা 140 রানের টার্গেট হিসেব করে করা হয়েছে। টার্গেট বেশি বা কম হলে পরাজয়ের ব্যবধানটা কম বেশি হবে। তবে এবারে বিশ্বকাপে যেমন রান হচ্ছে আর যেভাবে অঘটনের শিকার হচ্ছে বড় দলগুলো, তাতে 2 ম্যাচ মিলে এমন পরাজয় অসম্ভব কিছু নয়। তবে এত জটিল চিন্তা না করে টাইগাররা নেপালকে হারিয়ে দিলেই আর সমীকরণের হিসেব নিকেশ করতে হবে না। বাংলাদেশ সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।